কথায় আছে দ্বিতীয় পাণ্ডব ভীম এখানে বধ করেছিল জরাসন্ধকে। আর ভগবান বুদ্ধের বিচরণ ক্ষেত্র বলা হয়ে থাকে রাজগিরি শহরকে। আশেপাশে বেশ কিছু প্রসিদ্ধ স্থানও রয়েছে। ইতিহাসের পাতা উল্টাতে যারা পছন্দ করেন তাদের জন্য বিহারের এই অঞ্চলটি ঘুরে বেড়ানোর অন্যতম প্রাপ্তি হতে পারে। রাজগিরি মানে রাজগৃহ, আর 5টি পর্বতে ঘেরা এই সমৃদ্ধ অঞ্চলটি মগধের রাজধানী ছিল। 5টি পর্বত হলো রত্নগিরি, বিপুলাচল, বৈভগিরি, স্বর্ণগিরি, উদয়গিরি। আর আমি মুনমুন আপনাদেরকে পুরো এই রাজগিরির ট্যুরটা করে দেখাবো। আর এই 5টি পর্বতে যে 5টি রহস্য লুকিয়ে আছে তার সাথে আমি সেটাও জানাবো। সবার আগে বলি আপনারা এখানে আসবেন কি করে। হাওড়া থেকে অনেক ট্রেন আছে বা বাস আছে, আপনারা এখানে আসতে পারেন বুদ্ধগয়া বা গয়া। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে আসবেন। আজকে আমি দেখাবো আমি বুদ্ধগয়া থেকে কিভাবে গয়াতে যাচ্ছি। দেখুন আমি বুদ্ধগয়া থেকে একটি টোটো করে চলে এসেছি বাইপাস 20 টাকা দিয়ে। আর এই দেখুন 20 টাকা দিয়ে আসার পরে রাস্তাটা পার হয়ে চলে আসলাম এই জায়গাতে। এখান থেকে যাব আমি ভারত সেবাশ্রম গয়া। ভারত সেবাশ্রমটা কিतना है? 20 रुपया। দেখুন বাইপাস থেকে 20 টাকার মাধ্যমে আমি চলে আসলাম গয়ার এই ভারত সেবা আশ্রম সংঘে। আমাকে মহারাজ এই আশ্রম থেকে এই গাড়িটা দিল। এই গাড়িটাতে করেই এখন আমি পুরো ঘুরবো। এখন এই ভারত সেবা আশ্রমের সামনে থেকেই বেরাচ্ছি। আর এখান থেকে রাজগিরি যাব। রাজগির যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। থাকার চিন্তা করতে হবে না, কারণ রাজগিরি, গয়া, বুদ্ধগয়াতে আপনারা নিজেদের বাজেট আন্দাজে অনেক হোটেল পেয়ে যাবেন। আর খাবার কিন্তু এখানে সব রকমই পেয়ে যাবেন। আমি ভারত সেবাশ্রম সংঘে থেকে যখন গাড়িতে বসলাম তখন ঘড়ির কাঁটাতে 9:30। এখন আমি 11টা বাজে। দেখুন চলে এসেছি সেই মহাভারতের জরাসন্ধের রাজ্যে। আর পরে এটি হলো মগধের রাজধানী। দেখুন এখন যাচ্ছি আমি সেই রাজগিরির পর্বতের মাঝখান থেকে। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাজগিরি। এখন আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে মহাভারতের সময় জরাসন্ধের সাথে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীমের যুদ্ধ হয়েছিল সেই জায়গায়। এখন চলে এসেছি উদয়গিরি পর্বত। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ রথ চালিয়েছিল। আর ভীমের সাথে যখন ওই জরাসন্ধর যুদ্ধ হয়েছিল 28 দিন ধরে, ভগবান যে শ্রীকৃষ্ণ রথ যেখান দিয়ে চালিয়েছিল সেই রথের দাগ আছে। চলুন আমি আপনাদেরকে সেটা দেখাবো। এইটা হচ্ছে উদয়গিরি পর্বত। আর এই উদয়গিরি পর্বতের ওই উপর থেকে জরাসন্ধ পাথর ছুঁড়ছিল, শ্রীকৃষ্ণ আর ভীম ওই রথের মধ্যে ছিল। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এই জরাসন্ধের, আর ভগবান শ্রীকৃষ্ণের শত্রুও বলা যেতে পারে। এই রাজা ছিলেন অনেক অত্যাচারী, অনেক রাজাদেরকে আক্রমণ করে বন্দি করে রাখতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আর ভীম কৌশল করে একদিনকে এই জরাসন্ধকে উদয়গিরি পর্বতের কাছে নিয়ে আসে আর যুদ্ধ ঘোষণা করে। আর যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে যে রথ টেনে নিয়ে গেছিল জোরে, সেই রথের দাগ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা ইতিহাসের জায়গা, সেই কারণে এটিকে পর্যটক কেন্দ্র হিসাবে দেখানো হচ্ছে। আর এটাকে এখনও স্মৃতি হিসাবে রাখা হয়েছে। এই উদয়গিরি পর্বতের পাশে অনেক ঋষি মহাঋষিরাও থাকতেন। যেমন দুর্বাসা মুনি এই উদয়গিরি পর্বতে কিন্তু অনেক বছর তপস্যা করেছিলেন। পরে এই উদয়গিরি রাজগিরি হয়ে ওঠে বুদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভগবান বুদ্ধ এখানে বৈভার পর্বতের উপরে অনেক বছর বসে এখানে ধ্যান করেছিলেন। এখন চলে এসেছে বিশ্ব শান্তি স্তূপ। এটি রাজগিরির গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান, বুদ্ধ ধর্মের শান্তি ও অহিংসার প্রতীক। বিশ্ব শান্তি স্তূপের এখানে টিকিট কাউন্টার আছে, 120 টাকা করে নিল এরকম টিকিট যাওয়া আসা। আর আসার পর থেকে এরকমই গেট আছে, ভিতর থেকে প্রবেশ করার পরে লিফট আছে, লিফট থেকে উঠতে হবে। 2nd ফ্লোর থেকে রোপওয়ে আসবে, তো সেই রোপওয়েতে করে উপরে যাব পাহাড়ের উপরে, যেটা বিশ্ব শান্তি স্তূপ।
দেখুন এইখানেই কিন্তু রোপওয়ের টিকিট চেক হবে, তারপরে ভিতর থেকেই যাব। এখানে টিকিট দেওয়ার পরে এই সিঁড়ি আছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে তারপরে যেতে হবে। এখানে অনেক রোপওয়ে আছে, আপনার যেটাতে পছন্দ হবে আপনি সেটাতে উঠে বসতে পারেন। আপনাকে এখানে কেউ জোর করবে না যে এই রোপওয়েতেই উঠতে হবে। ওই দেখুন দূর থেকে একটা রাস্তা গেছে, সে রাস্তা দিয়ে কিন্তু লোকে হেঁটে হেঁটে উপরে উঠছে, কিন্তু রোপওয়েতে করে গেলে 120 টাকা নিচ্ছে। 120 টাকাতে যাওয়া আসা, পুরো আমরা ওই উপরে যাব, বিশ্ব শান্তি স্তূপ ঘুরে আবার আসতে পারবো। বেশি না, 5 থেকে 7 মিনিট মতনই লাগছে টাইম। এখানে দুই ধরনের রোপওয়ে দেখা যাচ্ছে, কেবিন রোপওয়ে আর একটা করে সিঙ্গেল রোপওয়ে। বিশ্ব শান্তি স্তূপ, যেটা রোপওয়ে করে আসার পরেই আমি এখানে আসলাম। আর এই স্তূপের চারপাশ থেকে ঘুরে, কিন্তু এখন এত রোদ্দুর, ওখানে গেলে পা পুড়ে যাবে, কারণ খালি পায়ে যেতে হবে। আমি আর উঠবো না, প্রচণ্ড রোদ। আর এই জায়গাটাতে দেখুন, যেখানটাতে কিন্তু অনেক সুন্দর, অনেক বসার জায়গা আছে, যেখানে বসে রেস্ট নিতে পারেন, কারণ এখানে অনেক গাছ আছে। স্তূপটি সাদা রঙের, দেখতে এক বিশাল গম্বুজের মতন। স্তূপটির চারিদিকে রয়েছে ভগবান বুদ্ধের জীবনের 4টি দৃশ্য ও সোনালী রঙের বুদ্ধ মূর্তি। স্তূপটির সামনে রয়েছে এক বিশাল ঘণ্টা, যা শান্তির বার্তা দেয়। ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিতে, বোধজ্ঞানের জন্য এসেছিলেন বোধগয়াতে, ধর্মপ্রচার করতে গেছিলেন সারনাথে। এই শান্তিস্তূপের উপর থেকে রাজগিরি শহরটা অসাধারণ দেখায় এবং আশেপাশে সবুজ গাছপালা ও পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেয় এই শান্তিস্তূপ। অসাধারণ এই রাজগিরি শহরটা আপনারা এই বিশ্ব শান্তি স্তূপের উপর থেকে দেখতে পারবেন। শান্তিস্তূপ ঘোরা হয়ে গেলে আপনারা ওখান থেকে ওই টিকিটটা কিন্তু ফেলবেন না, যেটায় করে আপনারা রোপওয়েতে করে এসেছেন, সেই রোপওয়ের টিকিট নিয়েই কিন্তু ভিতরে আবার ওইটা দেখেই কিন্তু আবার নিচে নামতে হবে। একটু যারা টাইম বেশি করে কাটাতে চান তারা কিন্তু এখানে অনেকটা টাইম কাটাতে পারেন, কারণ বসার অনেক জায়গা আছে। বুকিং করে আপনারা যদি ঘোরেন, এইখানে কিন্তু পার্কিং চার্জ আপনাকেই দিতে হবে। এই গাড়িটায় আমি এসছি, পার্কিং চার্জ এখানে নিল 30 টাকা, মানে যেখানেই যাব পার্কিং চার্জ কিন্তু দিতে হবে। শান্তিস্তূপটা দেখার পরে বিম্বিসার যাব। এই মগধের রাজার নাম ছিল বিম্বিসার। শোনা যায় গৌতম বুদ্ধ যখন সন্ন্যাস নেয়নি তখন বিম্বিসারের সাথে দেখা হয়েছিল, আর যখন গৌতম বুদ্ধ সন্ন্যাস নিয়েছিলেন পরে, তখন এই বোধগয়া রাজগিরিতে এসেছিলেন বোধি জ্ঞান লাভ করার জন্য। তখন বিম্বিসার এই গৌতম বুদ্ধকে বেল গাছের বন দান করেছিলেন, গৌতম বুদ্ধ যাতে তার সন্ন্যাসী ভিক্ষুদেরকে নিয়ে সেখানে থাকতে পারেন। আর এই বিম্বিসারের রাজগৃহে ছিল এক বড় কারাগার, যেখানে তার পুত্র অজাতশত্রু তাকে তার রাজ্যের লোভে বন্দি করে রেখে সেখানে হত্যা করেছিল। এই বিম্বিসার জেল এখন এক দর্শনীয় স্থান হিসাবে রয়েছে। পাশেই আছে স্বর্ণভাণ্ডার বা সোনভাণ্ডার, এরও একটি রহস্য আছে। রাজগিরির পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছে এক গুহা, যার বুকে চাপা রহস্য, কিন্তু হাজার হাজার চেষ্টা করার পরেও খুলতে পারেনি এই গুহার দরজা। স্বর্ণভাণ্ডার নামে এক চিরন্তন রহস্য লুকিয়ে রয়েছে। লোককথা অনুযায়ী এই গুহার দেয়ালের পেছনে রাজা বিম্বিসার তার অগণিত স্বর্ণভাণ্ডার লুকিয়ে রেখেছে। যখন তার পুত্র অজাতশত্রু তার রাজ্যের লোভে তাকে বন্দি করে রাখেন, দেয়ালের পেছনে একটি গোপন কক্ষ রয়েছে, যেখানে আছে তার গুপ্তধন। গুহার প্রবেশদ্বারে একটি রহস্য পথ রয়েছে, যেখানে খোদাই লিপি আছে, কেউ আজও সেটা সম্পূর্ণরূপে পড়তে পারেনি। এখানে পাথরের দরজা দেখা যায়। কথায় আছে, কেউ যদি এই ব্রহ্মলিপি পড়তে পারে সেদিন গুপ্তধনের দরজা খুলে যাবে।
এখানে অনেকে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু লিপি মানে বুঝতে পারেনি। আজও দেখা যায় এই ব্রহ্মলিপি আর জৈন তীর্থঙ্করের দেয়ালে ছবি এখানে আঁকা আছে। দেখুন, এই নালন্দাতে কিন্তু আপনারা টাঙা গাড়িও পেয়ে যাবেন। কেউ যদি চান এই টাঙা গাড়ি করে তো ঘুরতে পারেন। আমি স্বর্ণভাণ্ডার দেখালাম আপনাদেরকে। স্বর্ণভাণ্ডার দেখানোর পরে এখন চলে এসেছি বিম্বিসার, যেখানে পুজো করতেন। এখানে দুটো নাগ আর নাগিন থাকতেন, ওরা এই স্বর্ণভাণ্ডারের দেখাশোনা করতেন। আর এখানেই বিম্বিসার আসতেন পুজো করতে। অনেক ভোরবেলায় আসতেন আর অনেক রাত্রে আসতেন, যে কেউ দেখতে পেতেন না। আর বলা হয় এই যেটি দেখছেন এটি নাকি এনারা খুঁড়ে বার করেছে। এখন যাব নালন্দা, এখান থেকে 18 কিলোমিটার। ওই বেরিয়ে গেল, ওই গাড়ি আমাকে এই অবধি নামিয়ে দিল। আর এখন যাব নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা মাটির তলা থেকে খুঁড়ে বার করা হয়েছিল। এখানে অনেক দোকানপাট আছে, আর এই সামনেই দেখুন টিকিট কাউন্টার আছে, যেখান থেকে টিকিট কাটতে হবে। এখান থেকে পার পারসন 40 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে সোজা চলে আসতে হবে। এখানে গাইড আছে অনেকে, যদি কেউ গাইড নিতে চান নিতে পারেন, ওরা আর কি ভালো করে বুঝিয়ে দেয়। তো আমার পিছনেই দেখছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুরো এরকম যে রাস্তা আছে, গেট থেকে ঢুকেই এরকম সোজা একটি রাস্তা চলে গেছে পুরো ওই অবধি। আর এই সাইডে কিন্তু এরকম করে আছে, যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়টিকে খুঁড়ে খুঁড়ে বার করা হয়েছিল, সেই সব পোস্টার এখানে বানানো আছে। আপনারা আসলে গাইড নিতে পারেন, বা গাইড ছাড়াও যদি মনে করেন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিভাবে খুঁড়েছে সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে, আপনারা কিন্তু পড়ে জেনে নিতে পারেন। এখানে প্রাচীন সভ্যতা, জ্ঞান, ধ্বংস আর পুনর্জন্ম মিলেমিশে এক গল্প গড়ে উঠেছে। আজ থেকে হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছিলেন এক জ্ঞানের শহর, এই নালন্দা। আজ আমরা চলে এসেছি সেই পথে, যেখানে ঘুমিয়ে আছে ইতিহাস, গৌরব আর রহস্য। এই যে আপনি যে দেখছেন, এটা কোনো সাধারণ ইট বালি নয়, এখানে সেই প্রাচীন বিশ্ববিদ্যালয়ের অংশ। এখানে একসময় 10,000 ছাত্র আর 2,000 শিক্ষক একসঙ্গে বাস করতেন। চীন, জাপান, কোরিয়ার শিক্ষকরা আসতেন এখানে, আর সেখান থেকে শিক্ষার্থীরাও আসতেন শুধু জ্ঞান নিতে। এই বিশ্ববিদ্যালয়ে শুধু ধর্ম নয়, বিজ্ঞান, চিকিৎসা, জ্যোতিষবিজ্ঞান, গণিত সবই পড়ানো হতো। বলা হয় গৌতম বুদ্ধ নিজেও নাকি এখানে এসেছিলেন তার ধর্ম প্রচারে। পাথরের খোদাই তীর্থঙ্কর ও বুদ্ধমূর্তিও রয়েছে, কিন্তু সব কিছু চিরকাল টেকে না। 1993 খ্রিস্টাব্দে এক সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খিলজির এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করে ফেলেছিলেন। কাহিনী বলে এখানে গ্রন্থাগার ছিল, তা জ্বলছিল মাসের পর মাস, কিন্তু জ্ঞান কখনো হারায় না। 2010 সালে আবার গড়ে উঠল আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয়, এক নতুন স্বপ্ন নিয়ে। পার্শ্ববর্তী বন্ধুবান্ধব, ক্যাম্পাস, বিশ্ববিদ্যমান শিক্ষকরা আবার এখানে আসতে শুরু করলো। এশিয়া থেকে নতুন ছাত্রছাত্রীরা, আধুনিক ক্লাসরুম, লাইব্রেরি, ছাত্রছাত্রীর হাসি মুখ। আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্থানে একদিন জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল সারা পৃথিবীতে। সত্যি এখানে এসে মনে হয় সময় যেন কোথাও থেমে গেছে। নালন্দা শুধু এক বিশ্ববিদ্যালয় নয়, এটা এক ভাবনা, এক চেতনা, যার ভিতরে গড়ে উঠেছিল আলো আর সত্যের উপর, এবং আজও সেই আলো আমাদের পথ দেখায়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রথম গুপ্ত সম্রাট উনি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। বিদ্যালয়তে পড়াশোনা হতো, যেটা সাহিত্য বিজ্ঞান, জ্যোতিষবিদ্যা আর চিকিৎসাবিদ্যা এবং অন্যান্য শাস্ত্রও কিন্তু এখানে পড়াশোনা করানো হতো। বড় বড় শিক্ষকরা এখানে শিক্ষাদান করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। আর তাদের মধ্যে আরেকজন ছিলেন আর্যভট্ট। হুয়েন সাং ছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত ছাত্র, যিনি চীন থেকে এসেছিলেন। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে
থেকে পড়াশোনা করার পরে বুদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ করেছিলেন। 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির নেতৃত্বে মুসলিমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে পুরো ধ্বংস করে দিয়েছিল। বর্তমানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি পুনর্গঠনের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় ছিল না, এটি ছিল জ্ঞান ও সংস্কৃতির মিলন ক্ষেত্র, যা প্রাচীন ভারতের ইতিহাসকে স্থাপন করেছেন। এখানে জল আছে, যদি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেখানে জল তৃষ্ণা পায়, এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার আছে, জল খেতে পারেন। এপাশে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে যে গাড়ি পার্কিং আছে এখানে 50 টাকা করে নিচ্ছে গাড়ি পার্কিং, সেটা আপনি 1 ঘন্টা থাকুন আর সারাদিন থাকুন 50 টাকা করে নেবে। আর আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, যাব জল যেখানে, সেখানে যাচ্ছি উষ্ণ প্রস্রবণ। এসেছি উষ্ণ প্রস্রবণ, যেটা গরম জল এখানে আছে সেইখানে। আর এখানে গাড়ি পার্কিং করে এখানেও সেই সেম প্রসেস, 50 টাকা এখানে নেবে। আর উষ্ণ প্রস্রবণের এটা হচ্ছে মেন গেট। এই উষ্ণ প্রস্রবণটা যে শুধু প্রাকৃতিক জল ধরা নয়, এটি বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, যার মধ্যে আছে 22টি কুণ্ড, আর যার মধ্যে আছে ব্রহ্মকুণ্ড সবচেয়ে বেশি গরম ও পবিত্র জল বলে মানা হয়। শোনা যায় এখানে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর একসঙ্গে বিরাজমান। পৌরাণিক মতে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, শরীর মন শুদ্ধ হয় ও রোগমুক্ত হয়। এই প্রস্রবণের জল ভিতর থেকেই গরম আসে, কারণ রত্নগিরি পাহাড়ের নিচে রয়েছে ভূতাপীয় স্তর। এই গরম জলের মধ্যে থাকে সালফার বা গন্ধক, যা অনেক চর্মরোগ ও বাত, জয়েন্ট পেন সারাতে সাহায্য করে। বৌদ্ধ ধর্মের মানুষরা বিশ্বাস করে গৌতম বুদ্ধ এখানে স্নান করেছিলেন, আর জৈন ধর্ম মতে তীর্থঙ্কর মণিসুব্রত এখানে তপস্যা করেছিলেন। আর হিন্দু ধর্মের মতে ভক্তের একের পর এক কুণ্ডে এসে স্নান করে, মাথায় জল নেয় এবং প্রার্থনা করে। চারিপাশে শোনা যায় ভজন আর কীর্তন, মাঝে মাঝে মানুষের কথাবার্তাও, সব কিছু মিলে মিশে একাকার। খুব সুন্দর, খুব পবিত্র এই জায়গা। আসলে আপনারা এখানে কিন্তু ঘুরে যাবেন। আর এই যে গরম জলের কুণ্ড দেখছেন, এটাই হচ্ছে ব্রহ্মকুণ্ড, যেখান থেকে অনেক গরম জল আসে, আর এখানে অনেক মানুষ স্নান করে তাদের নিজেদের রোগমুক্ত হয়। খুব ভালো, খুব পবিত্র জায়গা। এখন চলে এসেছি গুরুদুয়ারা। এটা হচ্ছে গরম জলের এখান থেকে বাইরে বেরানোর পরেই এই গুরুদুয়ারাটা। খুবই সুন্দর ভিতরটা, কিন্তু ফটো, মোবাইল, ক্যামেরা কিছু অ্যালাউ নেই। এই যে গুরুদুয়ারাটা, এখানে কিন্তু মাথায় এরকম কাপড় বেঁধে তারপর উঠতে হয়, যেহেতু যাদের ওড়না আছে ওড়না বেঁধে নিতে পারে, আর ছেলেদের রুমাল, এগুলো কিন্তু বেঁধে তারপরে উপরে যেতে হবে। আর আমি উপরে গেছিলাম গুরুদুয়ারাতে, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আর উপর থেকে যে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগছিল, পাহাড়ি সুন্দর লাগছিল একদম। আমরা অনেক সময় জীবনের বাধার কাছে হেরে যাই, কিন্তু দশরথ মাঝি শিখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে পাহাড়ও সরানো যায়। আজ এই দশরথ মাঝি মাউন্টেন ম্যান নামে পরিচিত। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গা দেখাচ্ছি যেটি মানুষের ইচ্ছে শক্তির থেকে বড় কিছু হয় না, সেই জায়গা দেখুন। এখন চলে এসেছি দশরথ মাঝি, যেটা এই পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। দশরথ মাঝি একটা সাধারণ মানুষ ছিল, আর মানুষ বলে যে মানুষ যদি চায় নিজের ভালোবাসার জন্য সব কিছু করতে পারে। তো দশরথ মাঝি তিনি তার ভালোবাসা, মানে তার স্ত্রীর জন্য এই পাথরের পাহাড় কেটে 22 বছর ধরে ছেনি আর হাতুড়ি দিয়ে 22টা বছর ধরে তিনি এই পাহাড় কেটে এইখান দিয়ে রাস্তা তৈরি করেছিল। কারণ দশরথ মাঝির জন্য তার স্ত্রী খাবার নিয়ে আসছিল, আর ওই পাহাড় থেকে পা পিছলিয়ে পড়ে উনি খুব ব্যথা পেয়েছিল। তো সাথে সাথে ডাক্তারখানায় যাওয়ার ছিল। ডাক্তারখানায় যেতে গেলে অনেকটা রাস্তা ঘুরে, পাহাড় পুরো ঘুরে ওই সাইডে, তারপর রাস্তায় ডাক্তারখানা যেতে যেতে পথেই তার স্ত্রী মারা যায়। তারপর থেকে দশরথ মাঝি তিনি ভেবেছিল যে পাহাড় কেটে রাস্তা তৈরি করব,
যাতে ভবিষ্যতে কোনো সাধারণ মানুষ তার স্ত্রী হারা না হয়, সেই কারণে। আর যেমন শাহজাহান মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিল তার ভালোবাসার প্রতীক হিসাবে, আর এই একটা সাধারণ গ্রামের মানুষ যিনি দশরথ মাঝি, সে তার স্ত্রী ফাল্গুনির জন্য এই রাস্তা কেটেছে। আজকে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ অনেক যাওয়া আসা করছে। আজকে উনি পদ্মভূষণ পেয়েছেন সরকার থেকে, আর ওনার যেটুকু জমি ছিল দান করে দিয়েছে। আজকে সেখানে একটা বড় হসপিটাল তৈরি হয়েছে। এখানে ওই দশরথ মাঝিকে একটা মন্দির করে দেওয়া হয়েছে। দশরথ মাঝি যখন এই ছেনি হাতুড়ি দিয়ে পাথর কাটতেন, তো তখন রাস্তা দিয়ে অনেক লোক বলতো যে বউ মারা গেছে, ওর মাথা কাজ করছে না, পাগল হয়ে গেছে, ছেনি হাতুড়ি দিয়ে সারাক্ষণ ঠুকঠুক করে যাচ্ছে। এই পাথর কাটতেন, আর কাটতে কাটতে যখন অনেক লোক জিজ্ঞাসা করতো যে কেন করছো, এগুলো কি করছো, ও বলতো যে আমি পাথর কেটে রাস্তা তৈরি করেই ছাড়বো, আজকে পাথর কেটে রাস্তা তৈরি করেই ছাড়বো। সেরকম কখনো হাতুড়ি তার মাথার মধ্যেও ছিটকে আসতো, শাবলও ছিটকে আসতো, অনেক ব্যথা কষ্ট সহ্য করে আজকে দেখুন সাধারণ মানুষের জন্য এরকম সুন্দর একটি রাস্তা তৈরি করেছে, যেটা পাথরের মাঝখান থেকে 360 ফুট লম্বা আর 30 ফুট চওড়া এই রাস্তাটা তৈরি করেছেন দশরথ মাঝি তার স্ত্রী ফাল্গুনির জন্য। দেখুন পাথরগুলো কত মোটা ছিল, যে 22 বছর ধরে এই পাথরগুলো কেটে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে। দেখুন 2015 সালে এই দশরথ মাঝিকে নিয়ে একটি সিনেমাও তৈরি করা হয়, যে মাঝি দ্য মাউন্টেন ম্যান। আর দশরথ মাঝির জীবন দিয়ে শেখায় যে যদি কোনো মন ঠিক থাকে তো পাহাড়ও নত হয়। তিনি প্রমাণ করেছেন দরিদ্র হওয়া দোষ নয়, কিন্তু মনোবলই আসল শক্তি। আর এই হচ্ছে দশরথ মাঝিকে দিয়ে একটা যে সুন্দর মন্দির তৈরি করেছেন, এই হচ্ছে দশরথ মাঝির সুন্দর মন্দির। আপনার যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো।